তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জংউ নামের একটা লোককে, যে কিনা 10 বছর জেল খাটার পরে আজকেই জেল থেকে বেরিয়েছে। আসলে 10টা বছর অনেক বেশি সময়। এই জন্য জংউ এখন চিন্তা করছিল যে বাইরের দুনিয়াটা হয়তো কতটাই না বদলে গেছে। আমরা জানতে পারি জংউ আগে প্রফেশনালি একজন গ্যাংস্টার ছিল, আর 10 বছর আগে সে তার এন্টি গ্যাংয়ের অনেকগুলো মেম্বারকে একসাথে মারার জন্যই তাকে এই 10 বছরের শাস্তি দেওয়া হয়েছিল। আর এখন সে নিজেও জানে না সে 10 বছর পরে জেল থেকে বেরিয়ে কোথায় যাবে, কি করবে। যদিও 10 বছর আগে আন্ডারওয়ার্ল্ডের দুনিয়াতে জংউ একটা বিশাল বড় নাম ছিল, তাকে অনেকেই ভয় পেত, তার নাম শুনলে সবাই কাঁপত। কিন্তু এখন জংউর মনে হচ্ছে যে এই পুরো 10টা বছরে যেহেতু অনেক কিছুই বদলে গিয়েছে, হয়তোবা তার নামটাও মাটির সঙ্গে মিশে গিয়েছে, মানে এখন আর কেউ তাকে হয়তো মনেও রাখেনি। তবে যখন সে জেল থেকে বাইরে বেরিয়ে চলে আসে, তখন সে দেখতে পারে এখানে তার জন্য একটা দামি গাড়ি ওয়েট করছিল। এটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা এইটা তার এক্স ক্রাইম পার্টনারই দিয়েছিল। আর যখন সে গাড়ির মধ্যে ভালো করে চেক করে, তখন সে জানতে পারে তার এক্স পার্টনার এই গাড়িটা তাকে গিফট দিয়েছে। আর এটা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে তার নামটা মাটির সঙ্গে মিশে যায়নি, হয়তোবা আন্ডারওয়ার্ল্ডের দুনিয়াতে এখনও তাকে মানুষ ভয় করে। আর তখন এদিকে আমরা জুরাই নামের একটা লোককে দেখতে পারি, যে কিনা আজ থেকে 10 বছর আগে জংউর ক্রাইম পার্টনার ছিল। আসলে এই 10 বছরে সে অনেক বড় একজন গ্যাংস্টার হয়ে গেছে, আর সে ইল্লিগাল ওয়েতে অনেক বেশি টাকাও ইনকাম করে ফেলেছে। যদিও জুরাই সমস্ত ইল্লিগাল কাজগুলোই করত, তবে তার সবচেয়ে বড় কাজ ছিল জোর করে মানুষের সম্পত্তি দখল করা। আর আমরা জানতে পারি সে এই সমস্ত কাজগুলো করার জন্য যেই কোনো কিছু করতে পারে, মানে তার মধ্যে নীতি নৈতিকতা বলতে কিছুই নেই। আসলে যদিও জুরাইও জংউকে একটা নতুন গাড়ি গিফট করেছে, তবে জংউ জেল থেকে বাইরে বেরিয়ে চলে এসেছে, এই জিনিসটা জুরাইও একেবারেই হজম করতে পারছিল না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে 10 বছর আগে তারা দুজন ক্রাইমের পার্টনার ছিল। এখন সে ভয় পাচ্ছে যে জংউ না আবার তার কাছে এসে এই পুরো 10 বছরের হিসাব কিতাব চেয়ে তার কাছ থেকে তার ভাগের অংশ দাবি করে বসে। এই জন্য সে তাকে মনে মনে হেট করা শুরু করে দিয়েছিল। তবে হেট করার পেছনে আরও একটা কারণও ছিল। সে জানতো যে জংউ খুবই ভালো একজন মানুষ, মানে যদিও সে খারাপ কাজগুলো করে, তবে তবুও সে কখনোই কারো ক্ষতি করার ট্রাই করে না। কিন্তু অন্যদিকে জুরাইও হচ্ছে এমন একটা বদমাশ যে কিনা তার কাজ করার জন্য যে কোনো কিছু করতে পারে। যে কারো রেপ, যে কারো মার্ডার, এমন কোনো হীন কাজ নেই যেটা সে করেনি, মানে তার মধ্যে বিবেক বলতে কিছুই নেই। এই জন্য তাদের দুজনের মধ্যে সবসময় লেগেই থাকে। যাই হোক, এখন আমরা দেখতে পারি জুরাইও এই সমস্ত ব্যাপারগুলো রাইজু নামের একটা লোকের সঙ্গে শেয়ার করছিল। আসলে রাইজু এই গ্যাংয়ের অনেক পুরনো একজন মেম্বার, আর এখন সে জুরাইওর রাইট হ্যান্ড হয়ে কাজ করছে। আসলে জংউ জেল থেকে বের হওয়ার জন্য এখন রাইজু অনেকটা ইনসিকিউর ফিল করা শুরু করে দিয়েছিল, কারণ তার ভয়ও ছিল যে জংউ এখানে এসে না আবার তার জায়গাটা দখল করে ফেলে। তো এরপরে তারা দুজন মিলে তাদের রানিং প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলা শুরু করে, যেটা আসলে ছিল এইটা। তারা বিশাল বড় বড় কিছু বিল্ডিং বানানোর জন্য এই পুরো জায়গাটাকে খালি করে ফেলেছে। তবে এখানে এখন পর্যন্ত একটা চার্চ দাঁড়িয়ে আছে, মানে তাদের অনেক বোঝানো সত্ত্বেও চার্চের ফাদার এই চার্চ এখান থেকে সরাতে একেবারেই রাজি ছিল না। এই জন্য জুরাইও রাইজুকে ওয়ার্ডার দিয়ে বলে দেয় যে 2 দিন সময় আমি তোমাকে দিলাম, এই 2 দিনের মধ্যে যেই কোনো ওয়েতে এই চার্চটাকে এখান থেকে সরাতেই হবে। তো এখন এই কাজটা করার জন্য তারা মাইক নামের একটা লোককে হায়ার করে। আমরা জানতে পারি মাইক হচ্ছে একজন সাইকোপ্যাথ, যে কিনা মানুষদেরকে মেরে অনেক বেশি মজা পেত। তাছাড়া মানুষদেরকে মারার জন্য সে প্রতিদিনই নতুন নতুন টেকনিকের ইউজ করতো। এখন সে এসে চার্চের ফাদারের সঙ্গে মিট করে আর তাকে বলে যে আমি জীবনে অনেক অনেক বেশি পাপ করেছি, এখন আমি আপনার সামনে সমস্ত পাপগুলো স্বীকার করব, মানে আমি কনফেশন দেব। আর তাছাড়া আমি সেই পাপগুলোর কথাও স্বীকার করব যেই পাপগুলো আমি একটু পরে করতে যাচ্ছি। এখন যদিও ফাদার এগুলো শোনার পরে ক্লিয়ারলি বুঝতে পারে যে এই লোকটার মাথায় সমস্যা আছে, তবে সে এই জিনিসটা বিশ্বাস করতে চাইছিল না যে এত ভোলাবালা দেখা একটা লোক কাউকে মারতে পর্যন্ত পারে। এখন যখন তারা দুজন এখানে কথাবার্তাই বলছিল, তখনই ইয়াং নামের একটা মেয়ে চলে আসে। আসলে আমরা জানতে পারি ইয়াং হচ্ছে গিয়ে মাইকেরই ক্রাইম পার্টনার, তারা দুজনে একসাথে সমস্ত ক্রাইমগুলো করে। ইয়াং এখানে এসে চার্চের মধ্যে একটা বোম রেখে দিয়ে চুপচাপ চলে যায়। আর তখন মাইক ফাদারের কাছে সমস্ত দোষগুলো স্বীকার করে, আর সে যে এখন তাকে মেরে ফেলবে এই ব্যাপারটাও স্বীকার করে। এইটা বলেই সে তাকে পেটানো শুরু করে। আর একটু পরে আমরা দেখতে পারি চার্চের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য পাদ্রির পাশাপাশি এই চার্চটাও জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। তবে যেহেতু সময় থাকতে মাইক বাইরে চলে এসেছিল, এই জন্য তার জীবনটা কোনো রকমে সেভ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি জং চলে আসে তার 10 বছর পুরনো গার্লফ্রেন্ড মিংয়ের সঙ্গে মিট করতে। আসলে আমরা জানতে পারি 10 বছর আগে তাদের বিয়ে করার প্ল্যানিং ছিল, তবে মিং কোনোভাবেই তাকে বিয়ে করতে চাইছিল না, এই জন্য কারণ সে একজন গ্যাংস্টার ছিল। মিং তাকে সবসময় বুঝিয়ে বলতো যে এই সমস্ত রাস্তাগুলো ছেড়ে একটা ভালো কাজ করার জন্য, কারণ সে কোনোদিনও এই জিনিসটা মেনে নিতে পারবে না যে তার হাজব্যান্ড একজন গ্যাংস্টার। এই জন্য জংও তাকে প্রমিস করেছিল সে সমস্ত কাজগুলো ছেড়ে দিবে, তবে নানান কারণে নানান ঝামেলার জন্য জং এই কাজগুলো কোনোভাবেই ছাড়তে পারছিল না। আর হঠাৎই একদিন যখন সে তার রাইভাল গ্যাংয়ের অনেকগুলো মেম্বারকে মেরে ফেলে, তখন তার 10 বছরের জেল হয়ে যায়। আর এই বিগত 10টা বছর যাবৎ
মিং তার সাথে কোনোদিনও কন্ট্যাক্ট করারও ট্রাই করেনি। এখন আমরা দেখতে পারি পুরনো সেই সমস্ত ভুলগুলোর জন্য জং অনেক বেশি লজ্জিত ছিল, এই জন্য সে মিংয়ের কাছে মাপ চাওয়া শুরু করে। তবে মিং এই জিনিসটা বুঝতে পারছিল না যে জনকে তার মাপ করে দেয়া উচিত কি না। এই জন্য সে বলে যে চলো আমার সঙ্গে চলো, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। তো এরপরে তারা দুজন চলে আসে একটা ডান্স ক্লাবের মধ্যে। এখানে আমরা দেখতে পারি অনেকগুলো বাচ্চা মেয়ে ডান্স করছিল। এখানে মিন একটা বাচ্চা মেয়ের দিকে ইশারা করে তাকে বলে যে এই মেয়েটা হচ্ছে আমাদের মেয়ে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আজ থেকে 10 বছর আগে যখন জংও জেলে গিয়েছিল তখন তার গার্লফ্রেন্ড মিং প্রেগনেন্ট ছিল। তবে যেহেতু তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য মিং তার উপরে প্রচণ্ড রাগ করেছিল, এই জন্য সে তার থেকে এই জিনিসটা লুকিয়েছিল। এখন মিং তাকে বলে যে যদি তুমি আমাদের দুজনকে আপন করে পেতে চাও তাহলে এই গ্যাংস্টারের দুনিয়া থেকে তোমাকে সম্পূর্ণ বিদায় নিতে হবে, মানে এই কাজগুলো তোমাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জংও যদিও একটু শক্ট হয়ে গিয়েছিল, তবে সে এই জিনিসটা চিন্তা করে হ্যাপি ছিল যে 10 বছর পরে হলেও মিং এখন পর্যন্ত তার জন্য ওয়েট করছে আর তার ভুলগুলো শুধরানোর একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে। তো এরপর একটা ফ্ল্যাশব্যাক সিনে আমাদেরকে দেখানো হয় সেই দৃশ্যটা যেই কারণে জংকে 10 বছর জেল কাটতে হয়েছে। আসলে আমরা জানতে পারি তাদের রাইভাল গ্যাংয়ের সঙ্গে মিলে তাদের গ্যাংয়ের কিছু মেম্বার কাজ করা শুরু করেছিল। এই জন্য জুরাইয়ের কথাতে জং তাদের সবাইকে শেষ করে দেওয়ার প্ল্যানিং করেছিল। তবে একটা পর্যায়ে জুরাইকে বাদ দিয়ে সে একাই চলে গিয়েছিল সেই গ্যাংয়ের সঙ্গে ফাইট করতে, আর একাই সে সবাইকে শেষ করে দিয়েছিল। এরপর যখন তাকে ধরে কোর্টে তোলা হয়েছিল তখন সে কখনোই জুরাইয়ের নাম সামনে আসতে দেয়নি। এই জন্য জংকে একাই পুরো 10টা বছর শাস্তি ভোগ করতে হয়েছে। তো এরপরে গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে, আর এখন আমরা দেখতে পারি ফাইনালি জংও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আন্ডারওয়ার্ল্ড দুনিয়া থেকে সম্পূর্ণ নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবে, মানে এই সমস্ত কাজগুলোর মধ্যে সে আর কখনোই থাকবে না। এই জন্য সে চলে আসে তার পুরনো পার্টনার জুরাইয়ের সঙ্গে মিট করার জন্য। তবে মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রথমেই ফেস করতে হয় রাইজোকে। আসলে যদিও রাইজো একটা সময় তার জুনিয়র ছিল, কিন্তু এখন যেহেতু সে গ্যাংয়ের ইম্পর্টেন্ট একজন মেম্বার, এই জন্য তার অ্যারোগেন্সি একটু বেড়েই গিয়েছিল। সে জংওকে অপমান করার ট্রাই করে, তার পাওয়ার দেখানোর ট্রাই করে। তবে জংও এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে এই সমস্ত ছোটোখাটো পুঁটি মাছগুলো শুধুমাত্র হালকা পাতলা লাফ খাপ দিয়েই নিজেদেরকে বড় প্রমাণ করার ট্রাই করে। এই জন্য জংও তাকে বাচ্চা মনে করে সাইডে চাপিয়ে দেয় আর সোজা চলে যায় জুরাইয়ের সঙ্গে মিট করার জন্য। এখানে জুরাইও তাকে দেখার পরে ফেক খুশি হওয়ার নাটক করা শুরু করে। তবে আমরা দেখতে পারি জংও তাকে স্পষ্ট ভাষায় বলে দেয় যে আমি এই গ্যাংয়ের সাথে আর কোনোভাবে সম্পর্ক রাখতে চাই না, বরং আমি আন্ডারওয়ার্ল্ডের সাথেও কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি এই সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে ভালো মানুষের মতো লাইফ লিড করতে চাই। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জুরাইও পুরোপুরিভাবে শকটি হয়ে গিয়েছিল। আর এই প্রফেশনে যেমনটা হয় চায়ের চেয়ে কেতলি বেশি গরম থাকে, ঠিক তেমনি জুরাইউর থেকে রাইজোর মাথা বেশি গরম হয়ে যায়। এই জন্য সে পুরনো কিছু প্রতিশোধ নেওয়ার জন্য, মানে হিসাব কিতাব বরাবর করার জন্য জংউর মুখের মধ্যে ঘুষি মারা শুরু করে। যদিও জংউ চাইলে 2 সেকেন্ডের মধ্যেই তার খেলা এখানেই শেষ করে দিতে পারত, তবে জংউ এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে এই সমস্ত চামচাদের পেছনে যদি সে সময় নষ্ট করে তাহলে সে তার আসল লক্ষ্যে কোনোদিনও পৌঁছাতে পারবে না, মানে সেই গ্যাং থেকে বেরোতে পারবে না। এই জন্য সে চুপচাপ এখানে দাঁড়িয়েছিল। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জুরাইও এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছে যে এখন জংউ পুরোপুরিভাবে বদলে গেছে। এই জন্য সে তার সাথে বেশি ঝামেলা না করে গ্যাং ছাড়ার পারমিশন তাকে দিয়ে দেয়। আর যখন জংউ এখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল তখন জুরাইও তার পুরনো হিসেবের কিছু টাকাও তাকে দেওয়ার ট্রাই করে। তবে জংউ তাকে এইটা বলে সরাসরি না করে দেয় যে এগুলো পাপের টাকা, এগুলো আমি ভুলেও নিতে পারবো না। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে জুরাইউর এখনও তার উপরে সন্দেহ হচ্ছিল। সে চিন্তা করছিল যে জংউ গ্যাং ছেড়ে দেওয়ার নাটক করছে কিনা। এই জন্য সে রাইজোকে অর্ডার দিয়ে বলে পরবর্তী 2-3 মাস তার কর্মকাণ্ডের উপরে নজরদারি করার জন্য। আর তখন এদিকে আমরা মিংকে দেখতে পারি যে কিনা একটা হসপিটালে ছিল। আসলে তখন আমরা জানতে পারি তার ক্যান্সার হয়েছে। তবে মিং এই জিনিসটা কোনোভাবেই চাইছিল না যে তার ফ্যামিলির কোনো মেম্বার এই জিনিসটা জানুক, বিশেষ করে তার মেয়ে এটা জানুক। এই জন্য সে তার মেয়ের সামনে সবসময় হ্যাপি থাকার ট্রাই করত, তার মেয়ে যাতে কিছু বুঝতে না পারে সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতো। এদিকে সন্ধ্যাবেলায় জংও চলে আসে তার পুরনো একটা বন্ধুর সঙ্গে মিট করার জন্য। আসলে তার বন্ধু একটা সময় তাদের গ্যাংয়ের হয়েই কাজ করত। এখানে যখন সে কথাবার্তা বলে তখন হঠাৎই তার ঘাড়ে একটা পোড়া চিহ্ন সে দেখতে পারে। আর যখন এটার ব্যাপারে সে তাকে জিজ্ঞেস করে তখন সে বলে যে আজ থেকে 2 বছর আগে যখন আমি গ্যাংটা ছেড়ে দিয়েছিলাম তখন জুরাইউর লোকজন আমাকে মেরে ফেলার ট্রাই করেছিল। তবে কোনো রকমে আমি তাদেরকে ফাঁকি দিয়ে চায়নাতে পালিয়ে গিয়েছিলাম। এই কিছুদিন আগেই আমি আবারও কোরিয়াতে ব্যাক করেছি। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জংউরও সন্দেহ হয়ে যায় যে আজকে আমি নিজেও গ্যাংটা ছেড়ে দিয়ে চলে আসলাম, এখন তার লোকজন না আমাকেও মেরে ফেলার জন্য টার্গেট করে। তো এরপরে যখন এখান থেকে বেরিয়ে জংউ তার বাসার দিকে ব্যাক করছিল তখন হঠাৎই রাইজু তার লোকজন নিয়ে তার সামনে চলে আসে। আসলে সে তাকে কনভিন্স করার ট্রাই করছিল যাতে করে সে আবারও তাদের গ্যাংয়ে জয়েন করে তাদের জন্য কাজ করা শুরু করে।
এটার পেছনে একটা কারণ এটাও ছিল, কারণ রাইজো চাইছিল জংও তার আন্ডারে কাজ করুক। কারণ একটা সময় জংওর অনেক বেশি দাপট ছিল, তখন রাইজো তাকে অনেক বেশি হিংসা করত। তবে জংও তাকে এই জিনিসটা ক্লিয়ার করে বলে দেয় যে দেখো, এই সমস্ত খুন খারাপের মধ্যে আমি আর কোনোভাবেই যেতে চাই না, আমি তোমার কেন অন্য কোনো গ্যাংয়ের জন্য কাজ করতে রাজি না। তবে তখন রাইজো তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার পুরনো বন্ধুর সঙ্গে কেন গিয়ে মিট করেছো, সে তো আমাদের গ্যাংয়েরই একজন মেম্বার ছিল, এমনটা তো না যে তোমরা দুজন মিলে আমাদের বিরুদ্ধে কিছু একটা প্ল্যানিং করছো। তবে তখন আবার জংও এই বলদকে বুঝিয়ে বলে যে দেখো, আমি এই সমস্ত কাজগুলো পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছি, এমনকি কাউকে মারার মতো পাপের কাজ আর আমি কোনোদিন করতেও চাই না। সো এই জন্য তোমার এবং তোমার গ্যাংয়ের মাঝখানে তুমি কখনোই আমাকে খুঁজে পাবে না। এতটুকু বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে আমরা দেখতে পারি তার বেরিয়ে চলে যাওয়ার পরেই রাইজো সেই মাইক নামের লোকটাকে কল দেয় আর তাকে জিজ্ঞেস করে যে চার্চের কাজটা সে সম্পন্ন করেছে কিনা। তবে তখন হয়তোবা মাইকের মিগির রোগ শুরু হয়ে গিয়েছিল, এই জন্য সে ফোনের মধ্যে উল্টাপাল্টা রকমের বিহেভিয়ার করা শুরু করে। তবে একটা পর্যায়ে সে গিয়ে তাকে বলে দেয় যে চার্চের সেই কাজটা সে সকালবেলায় কমপ্লিট করে ফেলেছে। এই জন্য রাইজো তাকে বলে যে তোমার জন্য আরও একটা কাজ আছে, যেটার জন্য তুমি অনেক বেশি টাকা পাবে। সে বলে তোমাকে জংও নামের একটা লোকে মারতে হবে, তবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যাতে করে এই সমস্ত ব্যাপারগুলো এক্সিডেন্ট মনে হয়, মানে কেউ যাতে করে সন্দেহ করতে না পারে। এখন এগুলো শোনার পর আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে রাইজো তার বস জোরায়ু থেকে সমস্ত ব্যাপারগুলো লুকিয়ে এই কাজটা করছিল, আর সে এমন করে একটা নাটক সাজানোর ট্রাই করছিল যাতে করে যখন জংওর মৃত্যু হয়ে যাবে তখন দোষটা রাইজোর উপরে চলে না আসে। তো এরপরে পরদিন সকালবেলা জং চলে আসে তার গার্লফ্রেন্ড মিংয়ের সঙ্গে মিট করার জন্য, যাতে করে সে যে গ্যাংস্টারের দুনিয়া ছেড়ে দিয়েছে এই ব্যাপারগুলো সে তাকে বুঝিয়ে বলতে পারে। তবে সে কিছু একটা বলতে যেত তার আগেই মিং বেহুশ হয়ে নিচে পড়ে যায়। এই জন্য সে তাকে তার গাড়ির মধ্যে তুলে দ্রুত হসপিটালের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে রাস্তায় তাদের গাড়িকে অন্য একটা গাড়ি এসে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করে দেয়, যেই জন্য তাদের গাড়ি ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি আসলে তাদেরকে অ্যাক্সিডেন্ট করা লোকটার অন্য কেউ ছিল না, এটা ছিল সেই মাইক নামের লোকটা যার সঙ্গে তার বন্ধু ইয়াংও ছিল। এখন এই অ্যাক্সিডেন্টে যদিও জংয়ের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে তার গার্লফ্রেন্ড অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। যদিও মাইক চাইছিল তার গাড়িকে আরও কয়েকবার অ্যাক্সিডেন্ট করতে যাতে করে সে জংকে পুরোপুরিভাবে শেষ করে ফেলতে পারে, তবে যেহেতু আশেপাশে অনেকগুলো লোক জড়ো হয়ে গিয়েছিল এই জন্য সে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। এরপরে জং তার গার্লফ্রেন্ডকে নিয়ে দ্রুত হসপিটালে চলে আসে, তবে হয়তোবা তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, অনেক বেশি রক্তক্ষরণের জন্য মিংয়ের সেখানেই মৃত্যু হয়ে গিয়েছিল। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে জংয়ের মাথা প্রচণ্ড গরম তো হয়ে যায়, তবে সে এই জিনিসটাও জানতো যে তার যেই ফ্যামিলিটা সে স্টার্ট করতে যাচ্ছিল সেই ফ্যামিলিটা আস্তে আস্তে করে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আর এখন তার মেয়ের সে ছাড়া আর কেউই নেই। এই জন্য সে চলে আসে তার মেয়ের সঙ্গে মিট করার জন্য, কারণ এখন তার মেয়েকে তার মা সম্পর্কে বলতে তো হবেই, বরং তার নিজের সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলতে হবে। কারণ যদি সে এমনটা করতে না পারে তাহলে হয়তো তার মেয়ে অন্য কিছু মনে করে ফেলবে, আর হয়তো বা তার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যখন সে তার মেয়ের সঙ্গে মিট করতে তার বাসার সামনে চলে আসে তখন হঠাৎই মাইক একটা রাইফেল নিয়ে চলে আসে আর জংয়ের উপরে পাগলের মতো গুলি করা শুরু করে। এখন কোনো রকমে জং এই গুলি থেকে নিজেকে তো সেভ করে ফেলে, তবে যখন মাইক আবার জংকে মারার জন্য যায় তখন সে মাইকের উপরেই ওভার পাওয়ার্ড হয়ে যায় আর তাকে আচ্ছা রকম ধোলাই করে বন্দি করে ফেলে। এদিকে যখন জং মাইকের ধোলাই করছিল তখন অন্যদিকে মাইকের বন্ধু ইয়াং চলে আসে মিনের বাসায়, আর সে মিনের মেয়েকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে মাইকও মিনকে কল দিয়ে এটা বলে দেয় যে তোমার বন্ধু মাইক এখন আমার আন্ডারে আছে, সো আমার মেয়ের কোনো ক্ষতি করার ট্রাই ভুলেও করবে না, তাহলে তোমার বন্ধুকেও শেষ করে দেয়া হবে। আর এরপর আমরা দেখতে পারি জং মাইককে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে আসে আর তাকে ধোলাই করে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে, মানে তার মেয়ের অ্যাড্রেসটা জানার ট্রাই করে। তবে মাইক তাকে কিছুই বলছিল না। আর যখন জং মাইকের এই সাইকোপ্যাথওয়ালা বিহেভিয়ার দেখতে পারে, মানে পাগলের মতো উল্টাপাল্টা বিহেভিয়ার দেখতে পারে, তখন তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। একবার তো সে তাকে মেরে ফেলারই ট্রাই করছিল। তবে তখন আবার মাইকের ফোনে তার বন্ধু ইয়াংয়ের কল চলে আসে আর তার বন্ধু ইয়াং তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে যদি তুমি তোমার মেয়েকে জীবিত পেতে চাও তাহলে আমার বন্ধু মাইককেও তোমাকে জীবিত ফেরত দিতে হবে। এখন আমরা দেখতে পারি তারা বন্দীদেরকে অদল বদল করার একটা প্ল্যানিং করে। তবে তখন আবার মাইকের ফোনে রাইজো কল দেয় আর রাইজোর কলটা দেখার পরে জংয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে বুঝতে পারে এই সমস্ত ব্যাপারগুলোর পেছনে রাইজোর হাত আছে। এই জন্য সে তার মেয়েকে খুঁজতে খুঁজতে রাইজোর অফিসেই চলে আসে। যদিও রাইজোর লোকজন তাকে থামানোর অনেক ট্রাই করছিল, তবে সে তাদের সবাইকে ধোলাই করে খুব সহজেই রাইজোকেও তার কন্ট্রোলে নিয়ে নেয় আর তাকেও সে ধোলাই করা শুরু করে। সে রাইজোকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে জিজ্ঞেস করে যে আমার মেয়েকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো, আমার মেয়ের অ্যাড্রেস তুমি এখনই দিবে। তবে আমরা দেখতে পারি রাইজো তাকে বারবার করে বলছিল যে আমি তোমার মেয়ে সম্পর্কে কিছু জানি না, আমি তো এই লোকটাকে তোমাকে মেরে ফেলার অর্ডার দিয়েছিলাম, এর মধ্যে তোমার মেয়ে কোথা থেকে চলে আসলো এটা তো আমি নিজেও জানি না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার মেয়ে সম্পর্কে শুধুমাত্র মাইক আর ইয়াংই জানে, রাইজো এই সম্পর্কে তেমন কিছুই জানে না। তবে তখন আবার রাইজোর লোকজন জংয়ের উপরে ফায়ারিং করা শুরু করে, মানে তাকে মারার ট্রাই করে। তবে জং এই সমস্ত ফাইটের মধ্যে বেশি ইনভলভ না হয়ে তার গাড়িতে বসে থাকা মাইককে নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে আসে।
কারণ এখন মারামারির মধ্যে ইনভলভ হয়ে সে একেবারেই সময় নষ্ট করতে চায় না, কারণ এখন তার প্রধান উদ্দেশ্য হচ্ছে তার মেয়েকে সেভ করা। আর তখন এদিকে আমরা দেখতে পারি মাইকের বন্ধু ইয়াং জংউর মেয়েকে লুকানোর জন্য একটা সিক্রেট লোকেশনে চলে আসে। প্রথমে সেই মেয়েটাকে একটা মুরগির খাঁচার মধ্যে বন্দি করে আর বাইরে একটা কুকুর রেখে দিয়ে চলে যায়, যাতে করে যদি ভুলেও এই মেয়েটা বাইরে বের হওয়ার ট্রাই করে তাহলে কুকুর তাকে ছেড়ে বেড়ে খেয়ে ফেলে, আর এই ভয়েও যাতে এই মেয়েটা বাইরে বেরিয়ে না আসে। তবে এই মেয়ের রিয়াকশন দেখে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখন পর্যন্ত সে এই জিনিসগুলোই বুঝে উঠতে পারছে না যে তার সাথে এই সমস্ত ব্যাপারগুলো কেন হচ্ছে। তাছাড়া তার মায়ের যে মৃত্যু হয়ে গেছে সেই ব্যাপারটা সম্পর্কেও সে জানে না, আর তার বাবা যে জং সেই ব্যাপারটা তো সে জানেই না। এদিকে জং মাইককে নিয়ে একটা গ্যাস স্টেশনে চলে আসে, আর এখানে মাইককে গাড়ির মধ্যে রেখে দিয়ে সে ওয়াশরুমে গিয়ে তার ক্ষতস্থানে মলম লাগানো শুরু করে, মানে রাইজোর সঙ্গে মারামারি করতে গিয়ে যে আঘাত সে পেয়েছে সেগুলো ঠিক করার ট্রাই করে। আর এতে করে মাইক একটা সুযোগ পেয়ে যায় আর সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পাশের স্টোরে চলে যায় আর এখান থেকে খাবার দাবারের জিনিসগুলো নিয়ে খাওয়া শুরু করে। এখানে সুযোগ পেয়ে গেলেও মাইক পালিয়ে যাওয়ার ট্রাই করে না, কারণ তার হাত পা বাঁধা অবস্থায় ছিল। যদি সে কোনো রকমে একটু দূরে চলেও যেত তবুও জং তাকে গিয়ে ধরেই ফেলতো। আর এরপরে জং ইয়াংকে কল দিয়ে কোথায় আসতে হবে, কখন আসতে হবে এবং কিভাবে তারা বন্দীদেরকে অদল বদল করবে সেই ব্যাপারে একটা প্ল্যানিং করে ফেলে। এদিকে যখন জুরাই জানতে পারে রাইজও প্ল্যানিং করেছিল জংউকে মারার জন্য, তাও আবার তাকে না জানিয়ে, তখন সে তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে, কারণ সে তার প্ল্যানিংয়ে সফল তো হতে পারেই নি, বরং জংউর জন্য তার অফিসেরও 12টা বেজে গেছে। এই জন্য সে তাকে ধোলাই করে লাস্ট একটা সুযোগ দেয়। সে বলে যে তোমার ভুলটা শুধরানোর এইটাই তোমার হাতে শেষ সুযোগ, তুমি যত দ্রুত সম্ভব জংউকে খুঁজে বের করে তাকে সেখানেই শেষ করো। এদিকে আমরা দেখতে পারি জং সেই লোকেশনের দিকে যাওয়া শুরু করে যেই লোকেশনে তাদের দুজনের মিটিং করার কথা ছিল। আসলে জং চাইছিল যে কোনো ওয়েতে মাইককে দিয়ে তার মেয়েকে সেভ করতে। তবে অন্যদিকে আমরা দেখতে পারি মাইকের বন্ধু ইয়াংয়ের প্ল্যানটা একটু ভিন্নই ছিল। সে তার সঙ্গে মিট করতে যাওয়ার আগে সেলফমেড কিছু বোম বানিয়েছিল, যাতে করে এই বোমগুলোর ব্লাস্ট করিয়ে সে জংকে ধোকা দিয়ে তার বন্ধু মাইককে সেখান থেকে ফ্রি করতে পারে। মানে সে চাইছিল সাপও মারতে আবার লাঠিও না ভাঙতে, মানে মেয়েটাও যাতে তার হাতে রয়ে যায় আর তার বন্ধু মাইকও সেভ হয়ে যায়। তবে সে হয়তো এই জিনিসটা জানতো না যে সে কার সাথে পাঙ্গা নিতে যাচ্ছিল। তো এরপরে যখন জং ফাইনালি সেই লোকেশনে এসে ইয়াংয়ের জন্য ওয়েট করা শুরু করে, তখন মাইক তাকে ডিস্টার্ব করার জন্য তাকে একটার পর একটা সাইকোপ্যাথ গল্প বলা শুরু করে। আর একটু সুযোগ পাওয়ার পরেই সে গাড়ির দরজা খুলে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর ততক্ষণে এখানে ইয়াংও চলে এসেছিল আর তারা দুজন মিলে জংকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে কিছুটা সফলও হয়ে যায়। তবে জংও তাদেরকে ফলো করা শুরু করে, কিন্তু আমরা দেখতে পারি ইয়াং ফুললি প্রিপারেশন নিয়ে এসেছিল। সে একটার পর একটা বম জংয়ের গাড়ির উপরে মারা শুরু করে। তবে তাদের এই প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছুই জং ফেল করে দেয় আর একটা সময় তার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে তাদের দুজনকে সে ধরেই ফেলে। তবে আমরা দেখতে পারি তারা দুজন নিজেদেরকে এতটাই চালাক মনে করত যে এখানে ধরা পড়ে মার খাওয়ার পরেও তারা তার মেয়ের সম্পর্কে কোনো তথ্যই দিচ্ছিল না। এই জন্য জংও তার কাঁধের মধ্যে গুলি করে দেয় আর এতে করে তারা দুজন অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এখন তারা এটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে এই লোকটা আমাদেরকে মারতেও পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জংউর মেয়ে আস্তে আস্তে করে সেই খাঁচা থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর যখন সে একটু সামনে আগায় তখন সেখানে থাকা সেই কুকুরটাও তাকে ফলো করা শুরু করে। তবে যখন জংউর মেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন এই কুকুরটা ভয়ঙ্কর রূপে এসে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে একেবারে শেষ মুহূর্তে এখানে একটা অপরিচিত লোক এসে সেই কুকুরটাকে মেরে তাকে কোনো রকমে সেভ করে। এখন এই লোকটাকে দেখার পরে জংউর মেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তার মনে হচ্ছিল যে হয়তোবা এই লোকটা তাকে সেভ করার জন্য এসেছিল। তবে আসলে ব্যাপারটা এমনটা ছিল না। এই লোকটা ছিল রাইজোরই একটা সিরিয়াল কিলার, যাকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল জংউর পাশাপাশি মাইক এবং ইয়াংকেও শেষ করে দেওয়ার জন্য। তবে এতক্ষণে মাইককে নিয়ে জংও এই পর্যন্ত চলে এসেছিল। তবে এই লোকটাকে দেখার পরে মাইক তাকে ভুল বোঝা শুরু করে। তার মনে হচ্ছিল যে হয়তোবা জংওকে মারার জন্য এই লোকটা তাকে সাহায্য করবে, এই জন্য খুবই ক্যাজুয়ালি সে তার সাথে বিহেভ করা শুরু করে। তবে একটু পরেই সে তার এই ভুলটাকে ভেঙে দেয়। সে তার মাথায় জোরে একটা বাড়ি মেরে দেয়, যেই জন্য মাইক এখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর এরপরে সে গিয়ে ফেস করে জংওর সঙ্গে। তবে এই লোকটার সঙ্গে মারামারিতে জেতা জংওর জন্য এতটাও ইজি ছিল না, কারণ এই লোকটা ছিল একজন ট্রেন ফাইটার। এই জন্য সে জংওকে আচ্ছা রকম করে ধোলাই করে তাকে পুরো আদমরার মতোই করে ফেলে। তবে একটা পর্যায়ে গিয়ে জংও তার থেকেও নিজের পেছন ছাড়িয়ে ফেলে, মানে তাকেও সে কোনো রকমে মেরেই ফেলে। এরপর সে সময় নষ্ট না করে তার মেয়েকে সেভ করতে চলে যায়। আর যখন তার মেয়েকে খাঁচা থেকে বের করে সে এখান থেকে চলে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি সঠিক সময় পেয়ে মাইকও এই বিল্ডিং থেকে পালিয়ে চলে গিয়েছিল। তবে যখনই জং বাইরে আসছিল তখনই এই বিল্ডিংয়ের মধ্যে ব্লাস্ট হওয়া শুরু হয়ে যায়। আর এই ব্লাস্ট থেকে বাঁচার জন্য জংও তার মেয়েকে নিয়ে সেখানে বানানো সুইমিং পুলের মধ্যে লাফ দিয়ে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি মাইক আর ইয়াং জংউর গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। আসলে সেই বিল্ডিংটা ব্লাস্ট করা থেকে এই কারটা চুরি করার প্ল্যানিংগুলো করার পরে, মানে সফলভাবে সম্পন্ন করার পরে তারা দুজন অনেক বেশি হ্যাপি ছিল।
তবে তাদের এই খুশি বেশিক্ষণ টিকতে পারে না। খুব শীঘ্রই একটা বড় গাড়ি এসে তাদের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে দেয়, যেই জন্য তাদের গাড়িটা উল্টে যায় আর তারা দুজন অনেক বেশি আহত হয়ে যায়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে এই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করার লোকটা আর অন্য কেউ ছিল না, সেটা ছিল রাইজো নামের সেই লোকটা। আসলে সেই কাজটা এই জন্য করেছিল কারণ তার মনে হচ্ছিল এই গাড়ির মধ্যে হয়তো জংও বসে আছে। তবে যখন সে গাড়ির কাছে এসে মাইক আর ইয়ংকে দেখতে পারে তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়। আর এরপর সে মাইককে জিজ্ঞেস করে যে জনুর সাথে তুমি কি করেছো। তখন মাইক হাসতে হাসতে বলে যে জনু এবং তার মেয়ে তাদের দুজনকেই আমি শেষ করে দিয়েছি, এখন তুমি আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যাও আর আমার যেই বাকি টাকা আছে সেটাও আমাকে পেমেন্ট করে দাও। তবে এগুলো শোনার পরে রাইজও তাকে নিয়ে হাসা শুরু করে। সে বলে যে একবার কাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের মতো লোকজনের আন্ডারওয়ার্ল্ডের দুনিয়াতে কোনো দামই নেই। এইটা বলেই সে তাকে যখনই তার পিস্তল দিয়ে শ্যুট করতে যাচ্ছিল তখন হঠাৎই ইয়াং তাকেই শ্যুট করে দেয়। আসলে সে এই জিনিসটা গেসও করতে পারেনি যে ইয়াংয়ের কাছেও একটা গান আছে। মানে এখন সিচুয়েশন এখানে এমন দাঁড়িয়েছে যে তারা তিনজনই গুরুতর আহত অবস্থায় আছে। যদি দ্রুত তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া না হয় তাহলে তাদের তিনজনেরই মৃত্যু হয়ে যাবে। আর একটু পরে আমরা দেখতে পারি জংও তার মেয়েকে নিয়ে এই পর্যন্ত চলে আসে। আর তাদের এই অবস্থা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এখানে কি হয়েছিল। আমরা দেখতে পারি তারা তিনজনই তার কাছে ভিক্ষা চাওয়া শুরু করে যাতে করে তাদেরকে মাফ করে দিয়ে সে তাদেরকে দ্রুত হসপিটালের দিকে নিয়ে যায়। তবে আমরা দেখতে পারি জংও তাদের কথায় কোনোভাবেই কেয়ার না করে সোজা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো হয়। এখানে আমরা দেখতে পারি জংও তার মেয়ের সাথে এখন অনেকটাই কমফোর্টেবল হয়ে গিয়েছিল। জংও তার সেই আগের লাইফটা পুরোপুরিভাবে ভুলে গিয়েছিল। মানে এখন সে সমস্ত খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কিছু কাজ করে বেঁচে থাকার ট্রাই করছিল। সে তার মেয়েকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিত, তার মেয়ের সঙ্গে সবসময় বেশি সময় পার করে একজন ভালো বাবা হওয়ার ট্রাই করছিল। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।